বিয়ের পিড়িতে আমার থেকে 10 বছরের বড় কনেকে দেখে আমার জান যাই যাই অবস্থা। ভাবছিলাম কম বয়সী কোনো মেয়ের সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, কিন্তু কে জানতো মেয়ে আমার থেকে এত বড় হবে। আমি মেয়ের দিকে এতক্ষণ তাকিয়েছিলাম, এর মাঝেই পিচ্ছে একটা ছেলে এসে আমার পাঞ্জাবি ধরে বলল, তাহলে তুমি আমাদের নতুন বাবা, তাই তো? বাবা, আমার না মজা খেতে খুব ইচ্ছে করছে, আমাকে চকলেট এনে দাও না বাবা। পিচ্চি ছেলের কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল। মাত্র বিয়ে করতে আসলাম, এখনো বিয়ে করি নাই, এর আগেই বাবা ডাক শুরু করেছে। কলেজে পড়ি আমি, এখনো কচি একটা ছেলে আমি, আর এত বড় বয়স্ক বৃদ্ধ মহিলাকে আমি বিয়ে করব? অসম্ভব। মহিলার একটা ছেলেও আছে। আমি পাশ ফিরে তাকিয়ে আপুকে ডাক দিব, ঠিক তখন আরেকটা মেয়ে এসে বলল, আম্মু কিছু টাকা দাও তো, আমার স্কুলে লাগবে। আর এটা কি আমার নতুন পাপা? ভালো হয়েছে আম্মু, বাপ বেটির বয়সের তফাৎ হবে না, একসাথে কলেজে পড়বো। মানুষ বলবে, ওই দেখ রাস্তা দিয়ে বাপ বেটি যাইতেছে, ওরা আবার একই ক্লাসে পড়ে। আমার হবু বউ, যার সাথে এখনো বিয়ে হয় নাই, তিনি কিছু টাকা বের করে দিয়ে মেয়েটাকে বলল, যা মা গিয়ে খেলা কর, আমি বিয়েটা করে ফেলি। আমি এবার রেগে আপুকে ডাক দিয়ে বললাম, এখানে আই। আপু আমার সামনে দাঁড়িয়ে বলল, ভাই বল কি হয়েছে? আর তোর দুলাভাইকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না, বলতে পারিস কোন দিকে গেছে? আমি আস্তে করে বললাম, তোর উপর আমি বিশ্বাস করে বিয়েতে হ্যাঁ বলছি, তাই বলে আমার থেকে এত বয়স্ক মেয়েকে আমি বিয়ে করব? এটা হতে পারে না। আপু মুখ চেপে হাসি দিয়ে বলল, আমি কিছু জানি না ভাই, তুই তো বিয়ে করতে চাস, এজন্য যারে পাইছি তারই বিয়ের পিড়িতে বসিয়েছি, চোখ বুজে বিয়েটা করে ফেল। আর মেয়ের এত বয়স কে বলেছে? মাত্র 45 হয়েছে, 50 হলে না হয় একটা কথা ছিল। আমি যাই, গিয়ে দেখি সবাই কি করছে। আমি বললাম, আপু দাঁড়া। আপু আমার কথা না শুনে চলে গেল। ওর কি মাথা খারাপ হয়েছে যে আমি এই মহিলাকে বিয়ে করব? কোনো উপায় না পেয়ে নতুন বউকে বললাম, আপু আমি কি আপনার সাথে একটু কথা বলতে পারি? ঘোমটার ভিতর থেকে আওয়াজ এলো, যা বলার বাসর রাতেই বলিয়েন, আগে বিয়েটা হয়ে যাক। আমি বললাম, প্লিজ আপু 5 মিনিট, এটা আমার জীবন লাইফের বিষয়। বাবা মা কাউকে খুঁজে পাচ্ছি না, সব কয়টা যে কোথায় গেছে কি জানি। আমার কথা শুনে আমার সমবয়সী একটা মেয়ে এসে বলল, দুলা ভাই আসেন আমার সাথে, হবু বউয়ের সাথে কথা বলবেন তাই তো, চলেন। ইস, এই মেয়ের সাথে বিয়ে হলে কি হতো? এত সুন্দর সুন্দর মেয়ে রেখে আমাকে এই বুড়ি মহিলার সাথে বিয়ে দিবে? সি। রুমে যেতেই আমার হবু বউ ওয়াশরুমে চলে গেল। মেয়েটা আমাকে দেখে হেসে বলল, আপনার কপাল ভালো যে আমার নানির মতো একটা বউ পাইছেন। আমি এবার মাথায় হাত দিয়ে বললাম, কি নানি? মেয়েটি দাঁত কেলিয়ে বলল, নানি। ওয়াশরুম থেকে একটা লাল শাড়ি পরা বুড়ি বের হলো। এই বুড়ির আবার বুড়ো বয়সে ভীমরতি এসেছে নাকি? এই বয়সে লাল শাড়ি পরেছে, কাহিনী কি? লাল শাড়ি পরা মধ্যবয়স্ক নারী আমার সামনে এসে বলল, গো স্বামী বলেন। আমি বললাম, এই দাদি আপনি কি পাগল হয়েছেন? আমাকে স্বামী বলছেন? আমি তো আপনার ছেলের বয়সী। মহিলাটি বলল, না আমি পাগল হব কেন? আগে মেকআপ করে বউ সেজে বসেছিলাম, এখন মুখে পানি দিয়েছি তো, আর এই হলো আমার আসল চেহারা। ধপ করে আমি ফ্লোরের উপর পড়ে মাথায় হাত দিলাম আর নিজে নিজে বলছি, যাই হোক আল্লাহ তাহলে আমাকে বাঁচাইছে, কবুল বলি নাই বলে বেঁচে গিয়েছি, নইলে তো হয়ে যেত সর্বনাশ। মহিলাটি বলল, আরে আরে স্বামী তুমি ভয় পেও না, আগে আমার 2টা বিয়ে হয়েছিল, আর তুমি 4 নম্বর স্বামী, খুব ভালোবাসবো তোমাকে। আমি বললাম, কি বললেন? আমি কয় নম্বর স্বামী হতে চলেছি? মহিলাটি বলল, 4 নম্বর। আমি বললাম, আর তোমার বিয়ে হয়েছে কয়টা? মহিলাটি বলল, কেন 2টা? আমি বললাম, ওরে আল্লাহ, এই মহিলা কয় কি? আমি নাকি 4 নম্বর স্বামী হতে চলেছি, আর বিয়ে করেছে নাকি 2টা। মহিলাটি বলল, মন খারাপ করো না গো স্বামী, আমি পান চিবিয়ে তোমার মুখে দিব, আর তুমি খাবে, এই দেখো এভাবে পান মুখে দিলাম। এই কথা বলে মহিলাটা পান খেতে লাগলো। বিছানা থেকে উঠে আমার সামনে দাঁড়িয়ে বলল, হা করো, আমি তোমাকে আমার মুখের পান খাইয়ে দিব, দেখবে অনেক মজা পাবে। এটা হলো স্বামী স্ত্রীর মহব্বত, তুমি তো আমার মহব্বতের স্বামী। মহিলার কার্যকলাপ দেখে আমি জ্ঞান হারিয়ে নিচে পড়ে গেলাম। যখন আমার জ্ঞান ফিরল, তখন দেখি আমি হাসপাতালে, আমার পাশে বাবা মা সহ সবাই বসে আছে। একটু দূরে সেই মহিলাকে দেখে শুধু বললাম, আমি রেগে গেলে কি করব জানো তো বাবা? ওকে এখান থেকে বিদায় করো, নইলে। বাবা আমার রাগ দেখতে পেয়ে মহিলাকে হাতে ইশারা করে বলল চলে যেতে। বাবা বলল, আসলে আমি বললাম, কি বলবে বাবা আর তুমি? কলেজে পড়ুয়া এক অবলা অবশ শিশু আমি, আর এই মেয়েকে বলছো আমি বিয়ে করব? তোমাদের কি একটুও কমন সেন্স নেই? আপু বলল, আমাদের কমন সেন্স নেই মানলাম, তুই যে সব সময় বিয়ের কথা বলিস, এটা কি ঠিক? এজন্য যাকে সামনে পাইছি তার সাথেই তোর বিয়ে ঠিক করেছি।
এবার আমি মূল ঘটনা বুঝতে পেরে বললাম, এই হলো কাহিনী। আমি যে সব সময় বলি বিয়ে করব, এজন্যই কি তোরা আমার সাথে এমনটা করলি? আমার কথা শুনে সবাই হাসতে লাগলো। আম্মু বলল, হরে বাজান, এজন্য এমন নাটক করলাম, আর মেয়েকে কিছু টাকা দিয়েছিলাম, এজন্য আমাদের হেল্প করছে। আমি রাগ করে বেড থেকে উঠে বললাম, আমার তো হার্ট অ্যাটাক হয়ে যেত অল্প কিছুক্ষণ থাকলে। আমার সাথে সবাই মিলে বেইমানি করলে না। আমি আজকের ভিতরে নতুন বউ নিয়ে বাসায় আসবো, এই বলে দিলাম। কি করব না করব এটা আমি জানি না, আমার বউ লাগবে এটাই জানি শুধু। এই কথা বলে বের হয়ে গেলাম। পিছন থেকে বাবা বলছে, হলো এবার, শিক্ষা দিতে চেয়েছিলাম, এখন দেখো ছেলে কি করে। আমি হাসপাতাল থেকে বের হয়ে এই দিক সেই দিক ঘুরতে লাগলাম। রাত অনেকটাই হয়ে গেছে, কিন্তু কোথাও বউ আর খুঁজে পেলাম না। হঠাৎ করে দেখলাম ব্রিজের ধারে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। ও তো আবার আত্মহত্যা করবে না? না না, এটা হতে দেওয়া যাবে না। কিন্তু এত রাতে একটা মেয়ে এখানে কি করে? ও, মনে পড়েছে, অনেক লেখক তো লিখেছে, যদি রাতে কোনো মেয়ে একা দেখো তাহলে বুঝবে সে কষ্ট সহ্য করতে না পেরে আত্মহত্যা করতে এসেছে, নইলে গ্রামের এলাকা থেকে পালিয়ে এসেছে। লেখকরা তাহলে ঠিকই বলেছে। এই সুযোগে আমি গিয়ে মেয়েকে বাঁচিয়ে নিই আর ওকে বিয়ে করে ফেলবো। বুকে হাত দিয়ে বললাম, দেখো বাবা, আজকে তোমার ছেলে গর্ভবতী হয়েছে। এই সুন্দর বউ আমার হবে। এই সুন্দর মেয়েকে বিয়ে করে আমি গর্ভবতী হব, গর্বিত। ধীরে ধীরে মেয়েটার কাছে গেলাম, গিয়েই মেয়েটার হাত ধরে বললাম, না না, তুমি আত্মহত্যা করতে পারো না। আমি বেঁচে থাকতে তুমি আত্মহত্যা করতে পারো না। মেয়েটা আমার দিকে তাকিয়ে বলল, ছাড়েন আমার হাত, আমি এখানে আত্মহত্যা করতে আসি নাই, আমি তো গ্রাম থেকে পালিয়ে আসছি। এই তো পেয়েছি মেয়ে। লেখকরা তাহলে ঠিকই বলছে। আমি হাতে থুতু দিয়ে চুল স্টাইল করে বললাম, আমি হলাম হিরো আলমের ছোট ভাই। ওই কাছের ভাই না, দুঃসম্পর্কের ভাই আর কি। ওই হুক্কা হুয়া কলা খুয়া আর বলতো লালালা, ওই গানটা। মেয়েটি বলল, শুনছি। মেয়েটা আবার কান্না করতে করতে বলছে, আমি এখন কোথায় যাব, কার কাছে যাব? যাওয়ার মতো আমার কোনো জায়গা নেই। আমি বললাম, মানে আপনি আমার সাথে অবশ্যই যেতে পারেন, তবে। আর কিছু বলতে না দিয়ে মেয়েটা আমার হাত ধরে বলল, আপনি আমাকে বুকের মাঝে জায়গা দিয়েছেন, আপনার ঋণ আমি কিভাবে শোধ করব? মেয়েটার ছোঁয়ায় অনুভূতিতে আমার কেমন যেন একটা শিহরণ শিহরণ লাগতে লাগলো। ওই একটা গান আছে না, হাত রাখ দে দিল পে যারা। মেয়েটি বলল, কি হলো, চলুন। মেয়েটার কথায় আমার হুঁশ আসলো। আমি তাড়াতাড়ি বললাম, চলুন। বাসায় গিয়ে সবাইকে বলবেন আপনি আমার বউ, নইলে আবার সবাই সন্দেহ করবে। মেয়েটি বলল, কিন্তু। আমি বললাম, এত বড় একটা উপকার করছি আপনার, আর আপনি এটা বলতে পারবেন না? পরে সবাই আমাদের সন্দেহ করে যদি, আমাকে গণফুটানি দেয়। মেয়েটি বলল, আচ্ছা সমস্যা নেই। ইয়েস গুরু ইয়েস, মেয়ে তো পটে গেছে মামা। আমার আনন্দ কে দেখে? যাক, বাবাকে এবার বুক ফুলিয়ে বলতে পারবো, দেখো বাবা, তোমার ছেলে বউ নিয়ে আসছে। আনন্দে তখন বাবার চোখে মুখে পানি এসে যাবে। আমি বললাম, আচ্ছা আপনার নামটা? মেয়েটি বলল, আমার নামটা না হয় অচেনা থাক। আমি বললাম, সমস্যা নেই, পরে বলিয়েন। নিরিবিলি রাস্তার কাছে যেতেই মেয়েটা দাঁড়িয়ে গেল। আমি বললাম, কি হলো, দাঁড়িয়ে গেলেন যে? মেয়েটা ধপ করে ব্যাগ থেকে চাকু বের করে আমার সামনে ধরে বলল, যা আছে সবকিছু বের করে দে, নইলে এই চাকু কিন্তু পেটের মাঝে ঢুকিয়ে দেব। এক নিমিষেই আমার হাসি উদাও হয়ে গেল। তাহলে এই মেয়ে একজন কিডন্যাপার, খাইছে রে আমাকে। আমি সাথে সাথে হাত উঁচু করে বললাম, তাহলে আপনি গ্রাম থেকে পালিয়ে আসেন নাই? মেয়েটা হু হু করে হাসতে হাসতে বলল, তোর মতো আবুল্লা ছেলে আমি খুব কমই দেখেছি। অবশ্য আমার এতে ভালোই হয়েছে, তোরে পটাইতে হয় নাই, উল্টা আমাকে পটাইলি তুই। কিন্তু লাভ হলো না, আহারে আফসোস। তাড়াতাড়ি সবকিছু বের করে দে বলছি, নইলে ঢুকিয়ে দিব। আমি পকেট থেকে মানি ব্যাগ বের করে বললাম, ফোন বাসায় রেখে আসছি, এটাই আছে শুধু। মেয়েটা আমার পকেট চেক করে কিছু না পেয়ে ঠাস করে আমার গালে একটা চড় দিয়ে বলল, জামা কাপড় যা আছে সব খুলে ফেল, এগুলো দেখে দামি মনে হচ্ছে, ভালো টাকায় বিক্রি করতে পারবো। আমার বাবা ঠিকই বলতো, এত দামি কাপড় পরিস না, বেশি বড় লোকই দেখালে একদিন বিপদে পড়বি। এখন বাবার কথা সত্যি মনে হচ্ছে আমার। আমি কান্নার সুরে বললাম, কাপড় খুলে ফেললে পড়বো কি? মেয়েটা আমাকে বড় একটা গাছের পাতা দিয়ে বলল, এটা দিয়ে ঢেকে বাড়িতে চলে যা, তাড়াতাড়ি কর বলছি। কাপড় খুলতে খুলতে মনে মনে বললাম, এই পৃথিবীটা কিন্তু অনেক বড়, তোরে একবার পেয়ে নি,
কলেজে আমার নাম শুনলে মানুষ দাঁড়িয়ে থেকে হিচু করে দেয়, আর তুই বেডি আজকে আমার ইজ্জত লুটে নিলি। গাছের পাতা দিয়ে নিচের অংশ ঢাকতেই মেয়েটা বলল, হু হু হুক্কা হুয়া কলা খুয়া, গাছের পাতা পড়ে বাড়িতে গিয়ে ঘুমা। মেয়েটা আর কিছু না বলে ধীরে ধীরে অন্ধকারে মিলিয়ে গেল। বউ খুঁজতে এসে যে এভাবে মান ইজ্জত চলে যাবে এটা কে জানতো। এখন বাসায় গেলে কিভাবে যে সবাই মিলে আমাকে অপমান করবে উপরওয়ালাই জানে। তবে কি আর করব, যেতে তো হবেই। রাতের আধারে এত কিছু দেখা যায় না। অন্ধকারের ভিতরে নিজেকে লুকিয়ে কোনো মতে বাসায় গিয়ে দরজায় কলিং বেল দিলাম। আম্মা দরজা খুলে দিয়ে বলল, কই বাবা, বউ আনলি দেখি। এইটুকু বলে আম্মা চিৎকার দিয়ে বলল, কই গো তোমরা, সবাই দেখে যাও, জঙ্গল থেকে এক ছেলে পালিয়ে চলে আসছে। এইটুকু বলতেই আমার পরিবারের সবাই এসে হাজির। আপু আমাকে দেখে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে আর বলছে, আম্মা এটা তোমার গুণধর ছেলে, জঙ্গল থেকে পালিয়ে আসা কেউ নয়। আমি তাড়াতাড়ি আম্মার উন্না দিয়ে নিজেকে ঢেকে নিলাম। বাবা একটা লুঙ্গি দিয়ে বলল, নে এটা পরে নে। আমি লুঙ্গি পরে সোফায় বসে কান্না করতে করতে বললাম, আর জীবনে বিয়ে করব না আমি, আমার এখন উচিত শিক্ষা হয়ে গেছে। আপু বলল, কি হয়েছে ভাই, আমার একটু খুলে বলতো। আমি এবার সবকিছু বলে দিলাম। সবাই সবকিছু শুনে হাসতে হাসতে গড়াগড়ি খাচ্ছে। আম্মু আমার কপালে চুমু দিয়ে বলল, মন খারাপ করিস না বাবা, আগে ভালো একটা চাকরি কর, বিয়ের বয়সটা একটু হোক, পরে সুন্দর দেখে একটা মেয়ে আনবো, পরীর থেকেও সুন্দরী। আমি আম্মুকে জড়িয়ে ধরে বললাম, বাবা আমার হাতে আমার ফোনটা দিয়ে বলল, দেখতো কে কল দিচ্ছে, সেই কখন থেকে কল দিয়েই যাচ্ছে। ফোনটা হাতে নিয়ে দেখলাম রুদ্রের অনেকগুলো মিস কল ভেসে আছে। আমি কল দিতেই রুদ্র ফোন রিসিভ করে বলল, মামা নতুন একটা খবর আছে, জানিস কিছু? আমি বললাম, না বললে জানবো কিভাবে, বল আগে। রুদ্র বলল, আগামীকাল কলেজের নতুন প্রিন্সিপাল আসবে, শুনছি এটা নাকি একটা মেয়ে। আমি বললাম, মেয়ে না ছাই, কোন বুড়ো মহিলা হবে, রাখতো ফোন, এমনি টেনশনে আছি। রুদ্র বলল, কালকে কলেজে যাব, রেডি থাকিস কিন্তু। আমি বললাম, যাব না। রুদ্র বলল, সে দেখা যাবে। আমি আর কিছু না বলে কল কেটে দিলাম। সবার সাথে হালকা পাতলা কিছু খেয়ে রুমে গিয়ে ঘুমিয়ে গেলাম। সকালে ঘুম থেকে উঠে দেখলাম আমার মাথার পাশে রুদ্র বসে আছে। ঘুম ঘুম চোখে ওকে দেখে বললাম, কিরে এত সকাল সকাল তুই এখানে? রুদ্র বলল, কালকে তোরে কি বলছিলাম মনে আছে, আর তুই এখনো বিছানায়? আমি বললাম, দেখ সকাল সকাল বিরক্ত করিস না, আমি এখন ঘুমাবো, যা তো এখান থেকে। রুদ্র বলল, রাতে নাকি গাছের পাতা পড়ে বাসায় আসছিলি, কোন মেয়ে নাকি তোর সবকিছু খুলে রেখে দিয়েছে। সিসি বন্ধু, শেষ পর্যন্ত এইসব শুনতে হয়েছে। যদি না যাস তাহলে এই কথা কিন্তু কলেজে সবাইকে বলে বেড়াবো। আমি এবার বিছানা থেকে উঠে বললাম, সবকিছু তোরে আপু বলছে তাই তো? এই আপুও না। রুদ্র বলল, একটা মেয়েকে তুই কন্ট্রোল করতে পারিস নাই। আমি বললাম, তখন আমার অবস্থা খারাপ ছিল, তুই দাঁড়া আমি ওয়াশরুম থেকে আসি। রুদ্র বলল, আচ্ছা তাড়াতাড়ি কর, আবার দেখিস ভিতরে বসে বিয়ের চিন্তা করিস না, তুই তো আবার বিয়ে পাগল। ওয়াশরুমে গিয়ে সকাল সকাল গোসল করে নিলাম। যেই গরম পড়েছে বাবা, বাসা থেকে বের হলে মনে হয় শরীর পুড়ে যাবে। রেডি হয়ে টেবিলে গিয়ে নাস্তা করতে বসলাম। খাওয়া শেষ হতেই রুদ্রকে নিয়ে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম। কলেজের মাঠে যেতেই পাভেল এগিয়ে এসে বলল, কি মামা আজকে সকাল সকাল কলেজে চলে এলি? ও আমি তো ভুলেই গিয়েছিলাম যে আজকে আমাদের কলেজের নতুন প্রিন্সিপাল ম্যাম আসবে, এজন্য তুই আসলি না। আমি বললাম, তোরা সবসময় উল্টাপাল্টা কথা বলিস, এগুলো কিন্তু আমার ভালো লাগে না, আমি আসতে চাই নাই কিন্তু। রুদ্র বলল, কি মামা সবাইকে বলবো নাকি যে? আমি বললাম, হয়েছে থাক ভাই, কাউকে কিছু বলতে হবে না, এখন চল ভিতরে। কলেজের ভিতরে গিয়ে কিছুক্ষণ বসতেই রুদ্র বলল, চল এখন মাঠে যাই, সবাই ফুল নিয়ে নতুন প্রিন্সিপাল ম্যামকে শুভেচ্ছা জানাবে, আমরা গিয়ে সামিল হই। ওদের কথা মতো ফুল নিয়ে মাঠে দাঁড়ালাম। হঠাৎ করে মাথায় দুষ্ট একটা বুদ্ধি এলো। অনেকদিন হলো রেগিং করা হয় না, ওদের বলতেই ওরাও রাজি হয়ে গেল। সবাইকে নিয়ে কলেজের গেটে গিয়ে দাঁড়ালাম। পাভেল আমার চোখে চশমা দিয়ে বলল, মামা আজকে আমরা তোর পাওয়ার দেখতে চাই। এখন এই গেট দিয়ে যে কেউ আসলে তুই তাকে হেনস্থ করবি, যেভাবে পারিস ওকে অপমান করবি, বাকিটুকু আমরা সামলে নিব। আমি বললাম, এইটুকু করলে হবে তো? ওরা বলল, হবে। আমরা গিয়ে আড়ালে দাঁড়ালাম, তুই তোর কাজ কর। আমি কিছু দোয়া দুরুদ পরে বুকে ফু দিলাম। মান সম্মানটা বেঁচে গেলেই হলো, শুধু একটু স্টাইল নেওয়ার জন্য একটা সিগারেট জ্বালিয়ে নিয়ে টানতে লাগলাম। দূর থেকে কালো শাড়ি পরা একটা মেয়ে দেখা যাচ্ছে, চোখে আবার কালো একটা চশমা, দূর থেকে চেহারা এত স্পষ্ট দেখা যাচ্ছে না। এই মেয়ে এখানে না আসলেই হলো। মেয়েটা যত কাছাকাছি আসছে তত যেন আমার হৃদয় স্পন্দনের আওয়াজ বেড়ে যাচ্ছে।
একটু কাছাকাছি আসতেই মেয়েটাকে দেখে বললাম, ইস, এমন একটা মেয়ে যদি আমার বউ হতো তাহলে সারা জীবন আমি ওর পা ধুইয়ে দিতাম। কি সুন্দর গোলগাল চেহারা। কি এই মেয়ে তো দেখি আমার থেকেও বয়স অনেক বড় হবে। এই খাইছে রে, এই মেয়েকে এখন অপমান করতে হবে। এক তো সুন্দরী, তার উপর আবার সিনিয়র, না জানি রাতের মতো আমার অবস্থা খারাপ করে দেয়। বন্ধুদের ইশারা করে বললাম, প্লিজ আমাকে মাফ করে দে, আমার দ্বারাই এই কাজ হবে না। ওরা বলল, সাহস রাখ মনে বন্ধু, তোরে দিয়েই হবে। যদি তুই তোর সাহসের পরিচয় দিতে পারিস তাহলে আমার পক্ষ থেকে তোরে টিট দেওয়া হবে। না, ওরা আর ছাড়বেই না আমাকে। মেয়েটা কাছাকাছি আসতেই চোখ বন্ধ করে দিলাম। এত সুন্দর মেয়ে দেখার ভাগ্য আমার কখনো হবে ভাবতেই পারিনি। কি স্মার্ট মেয়ে, ও শরীর থেকে চকলেট ফ্লেভারের একটা ঘ্রাণ ভেসে আসছে। কি আমি সবকিছু ভুলে যাচ্ছি কেন? মেয়েটা চলে গেলে আমার সারে সর্বনাশ হয়ে যাবে। আমি এবার পা দিয়ে মেয়েটার যাওয়ার পথ আটকে দিলাম যাতে মেয়েটা আর যেতে না পারে। মেয়েটা আমার সামনে এসে দাঁড়িয়ে চোখ থেকে চশমা খুলে ইশারা করে বলল, এই যে মিস্টার, পা সরান, আমি ভিতরে যাব। ইস, এই মেয়েকে আমার অপমান করতে হবে। কথার মাঝে মধু ঝরে পড়ছে মনে হচ্ছে। তবে কি করার, কথা দিয়েছি তো সেই কথা পালন করতেই হবে। আমি এবার বললাম, কি আমি পা সরাবো? এটা কি তোর বাবার কলেজ যে তুই এখন ভিতরে যাবি? মেয়েটা আমার কথা শুনে মোটেও রেগে যায়নি। আস্তে করে বলল, আমি কে জানো তো, ঝামেলা না করে আমার রাস্তা ছাড়ো, আমাকে ভিতরে যেতে হবে। আমি বললাম, এমন এক থাপ্পড় দিব না, এক চড়ে সকল দাঁত পড়ে যাবে। বড় ভাইদের কিভাবে সম্মান করতে হয় তা জানিস না বুঝি তুই? মেয়েটা এবার হাসি দিয়ে বলল, ও তুমি আমার বড় ভাই? দেখে তো মনে হচ্ছে এখনো ফিডার খাও, বাচ্চা একটা পোলা। আমি তোমার থেকে অনেক বছরের সিনিয়র, আর সিনিয়রদের কিভাবে সম্মান করতে হয় জানো না? আমি বললাম, তোর সিনিয়র দিয়ে তুই পানি খা, এই নে রুমাল, এখন আমার জুতা পরিষ্কার করে দে। এতক্ষণ মেয়েটা ভালোই ভালোই কথা বলছিল, কিন্তু আমার এই কথা শুনে চোখ লাল করে বলল, তুই চিনিস আমি কে? আমি বললাম, তোরে চিনে আমি কি করব? তুই কি এই শহরের ডন নাকি পাতি নেতা যে তোরে চিনতে হবে? মেয়ে বলে কিছু করছি না, তাড়াতাড়ি আমার পায়ের জুতা মুছে দে বলছি। মেয়েটা যেই আমাকে চর দিতে হাত তুলবে ঠিক তখন আমি ওর হাত ধরে টান দিয়ে পিছনে পেঁচিয়ে আমার বুকের সাথে চেপে ধরে বললাম, আজকের মতো ছেড়ে দিলাম। তুই হয়তো আমার পরিচয় জানিস না, জানলে হয়তো। মেয়েটা আমাকে কিছু বলতে না দিয়ে আমাকে ছাড়িয়ে বলল, তুই চিনিস আমি কে? আমার সাথে বিয়াদপি করার ফল কি হতে পারে তোর ধারণা কি আছে? আমি হাতে থাকা সিগারেট মেয়েটার মুখে চেপে ধরলাম। মেয়েটা কোনো কিছু বুঝতে না পেরে এক টান দিয়ে কাশতে লাগলো। অবশেষে মেয়েটা যেতে যেতে বলল, তোরে আমার দেখার আছে কিন্তু। আমি মনে মনে শুধু এটাই ভাবছি, আহা, মেয়েটাকে যখন জড়িয়ে ধরছিলাম তখন কি যে এক অনুভূতি তৈরি হয়েছিল বলার বাইরে। আড়াল থেকে সবাই বের হয়ে আমার প্রশংসা করতে লাগলো। সবাই বলছে আমি খুব সাহসী। যাক, অবশেষে আমি আমার সাহসের পরিচয় দিতে পারলাম। সবার সাথে ফুল নিয়ে লাইনে দাঁড়ালাম। রুদ্র বলল, মামা, প্রিন্সিপাল ম্যাম যদি একটা মেয়ে হয়? আমি বললাম, এত বছর পড়াশোনা করছে আর এখনো মেয়ে আছে তোর মনে হয়? গিয়ে দেখ, হয়তো 10 বাচ্চার মা। আমাদের ইংরেজি স্যার বলেছে সবাই ফুল নিয়ে রেডি হয়ে যাও, আমাদের নতুন প্রিন্সিপাল ম্যাডাম আসছে। আমি সবার মতো চুপচাপ দাঁড়িয়ে আছি। যখন প্রিন্সিপাল ম্যাম মাঠে প্রবেশ করলো তখন তো ওনাকে দেখে আমার অবস্থা খারাপ হয়ে গেল। কিছুক্ষণ আগে গেটে যাকে র্যাগিং করলাম এটাই সেই মেয়ে। ভয়ে তো আমার পুরো শরীর এবার কাঁপতে লাগলো। শেষমেশ উনি আমাদের প্রিন্সিপাল ম্যাম হলো। রুদ্র তো আমার কাঁপাকাঁপি দেখে বলল, মামা তুই তো শেষ, আমি তোর ভবিষ্যৎ অন্ধকার দেখতে পারছি। আমি রেগে বললাম, শালা তোরা আমার বন্ধু নাকি শত্রু? এখন আমার কি হবে? উনি আমাকে দেখলে আমার মাথা ফাটিয়ে দিবে। আমি গেলাম। রুদ্র আমার হাত ধরে বলল, তুমি কই যাও মামা? চুপচাপ দাঁড়িয়ে থাকো, কিছুই হবে না। আমি বললাম, এখান থেকে শুধু বিদায় হই, পরে তোরে দেখাচ্ছি। রুদ্র বলল, সেই পর্যন্ত তুই বেঁচে থাকবি না। ভাবা যায় তুই কি না প্রিন্সিপাল ম্যামের সাথে র্যাগিং করলি। পাশে থাকা একটা ছেলে বলল, আরে তোরা সবাই চুপ থাকতো, রিয়া ম্যাডাম আসছে, কথা বলবি না। ও, তার মানে আমাদের নতুন প্রিন্সিপাল ম্যামের নাম রিয়া? নামটা তো খুব সুন্দর, বেশ পছন্দ হয়েছে আমার। আমাদের সামনে এসেই ম্যাডাম দাঁড়িয়ে গেল। তবে আজকে কি আমার সেই দিন? এখান থেকে কোনো মতে বেঁচে ফিরতে পারলেই হলো। ম্যাডাম চোখ থেকে চশমা খুলে আমাকে বলল, এই ছেলে, তোর নাম কি? আমিও মজা করে বললাম, জি ম্যাডাম, আমার নাম কুদ্দুস বয়াতি।
আমার কথা শুনে সবাই হাসতে লাগলো, কিন্তু স্যার ধমক দিতেই সবাই চুপ হয়ে গেল। স্যার আমাকে বলল, ম্যাডামের সাথে কোনো বেয়াদবি করবে না, উনি তোমাদের মতো মূর্খ নয়, বিদেশ থেকে লেখাপড়া শেষ করে আমাদের অনুরোধে এখানে আসছে, সো কথাবার্তা একটু হুশ করেই বলবে সবাই। আশা করি নতুন ম্যাডামের সাথে কেউ বেয়াদবি করবে না। রিয়া ম্যাডাম চোখ থেকে চশমা খুলে আমার হাতে সেই আমার রুমালটা দিয়ে বলল, আমি তো তোর গুরুজন, সম্মানীয় একজন শিক্ষক। রাস্তা দিয়ে হেঁটে আসতে আসতে পায়ে ময়লা জমে গেছে, একটু পরিষ্কার করানোর দরকার ছিল। পাশ থেকে স্যার বলল, এটার এমন কি ম্যাডাম? দীপু, ম্যাডামের পায়ের ময়লা পরিষ্কার করে দাও তো। আমি বললাম, কিন্তু স্যার। স্যার বলল, কোনো কিন্তু শুনতে চাই না, যা বলছি তাই করো। রুমালটা হাতে নিয়ে আস্তে করে বললাম, নিজের মাথায় নিজে কুড়াল দিলাম, কেন যে আমি ওদের কথা শুনতে গেলাম। ওরা সবাই তো মুখ বুজে হাসাহাসি করছে। আমি নিচে বসতেই ম্যাডাম দূরে সরে বলল, থাক হয়েছে, আর কিছু করতে হবে না, আমার কথা শুনছো এটাই অনেক। আমি দাঁড়িয়ে বললাম, ধন্যবাদ ম্যাডাম আপনাকে। কি বলে যে ধন্যবাদ দিব ভাষা। ম্যাডাম ফোন দেখিয়ে বলল, আমি ফোনে কথা বলছিলাম, তোমাকে তো কিছু বলি নাই, তুমি দাঁড়িয়ে গেলে কেন? তোমাকে যা বলছি তাই করো। আমার বোকামো দেখে চারপাশে হাসির রোল পড়ে গেল। স্যার ধমক দিয়ে বলল, এই ছেলে, তোমাকে ম্যাডাম কি বললো তুমি শোনো নাই? এখনো বেয়াদবের মতো দাঁড়িয়ে আছো। রাগে এখন আমার শরীর ফেটে যাচ্ছে। তাও আমি ধৈর্য ধরে নিচে বসে আবার ম্যাডামের পায়ের জুতার ময়লা পরিষ্কার করে দিলাম। ম্যাডাম চলে যেতে আমি বললাম, কলেজে এসে কখনো এমন অপমানিত হব ভাবি নাই। রুদ্র বলল, আমরা আসলেই সরি বন্ধু, ভাবি নাই ম্যাডাম তোর সাথে এমন কিছু করবেন। আমি বললাম, ছাড় বাদ দে, এতে আর কি বা হলো, উনি আমার গুরুজন, সম্মানীয় ব্যক্তি, তাই না? এই কথা বলে সব কয়টাকে উড়াধুরা মারতে লাগলাম। শেষে সবাই মিলে 2 তলায় চলে গেলাম। বিড়ি সিগারেট না খেলে আমাদের আবার নেশা হয় না। হঠাৎ করে নিচে একটা মেয়ের দিকে আমার নজর গেল। এটা তো রাতের সেই মেয়ে যে আমার কাছ থেকে রাতে সবকিছু নিয়ে গিয়েছিল। আমি তাড়াতাড়ি সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলাম, কিন্তু নিচে গিয়ে দেখি মেয়েটা উধাও হয়ে গেল। যাক বাবা, এই অল্প সময়ের ভিতরে মেয়েটা আবার কই হারিয়ে গেল? রুদ্র বলল, কিরে মামা, কি হয়েছে, এভাবে দৌড়ে আসলি কেন? আমি বললাম, রাতে আমার সাথে যা কিছু হয়েছিল এটাই সেই মেয়ে, ওরে এখানে দেখছিলাম কিন্তু উধাও হয়ে গেল। রুদ্র বলল, এই কলেজে থাকলে অবশ্যই পাবি, চিন্তা করিস না, ও আমার বন্ধুকে। আমি বললাম, আরে বেটা থাক, ওরা শুনতে পারলে তোর খবর আছে। এর মাঝে সিনিয়র এক ভাই এসে বলে গেল, আমাকে নাকি প্রিন্সিপাল ম্যাডাম ডাকছে। রিয়া ম্যাডামের নাম শুনে আমার শরীরে মরিচের মতো জ্বালাতে লাগলো। এতগুলো মানুষের সামনে উনি আমাকে দিয়ে উনার জুতা পরিষ্কার করালেন। পাবেল আমার ঘাড়ে হাত দিয়ে বলল, এত রেগে গেলে হবে না মামা, যাই করিস না কেন মাথায় রাখিস, উনি এই কলেজের প্রিন্সিপাল। যদি একবার আমাদের উপর লালকালি বসিয়ে দেয় তাহলে আমাদের পড়াশোনা জীবনের জন্য বন্ধ হয়ে যাবে। আমি পাভেলের কথা শুনে চুপচাপ প্রিন্সিপাল ম্যামের রুমের দিকে যেতে লাগলাম। ওরা আমার পিছনে আসছে। দরজার সামনে গিয়ে বললাম, ম্যাডাম আমি কি ভিতরে আসবো? রিয়া ম্যাডাম বসে বসে বিস্কুট খাচ্ছিল আর ফোনে কি দেখে হাসছিল। আমার কথা শুনতে পেরে বলল, আসো, তোমার জন্য অপেক্ষা করছিলাম। আমি ভিতরে গিয়ে ওনার টেবিলের সামনে দাঁড়িয়ে বললাম, জি ম্যাডাম বলেন। ম্যাডাম বলল, এখন ম্যাডাম বলছো, আমাকে তখন তো তুই করে বলছিলে, আর কি জানো মনে পড়ছে না। আমি বললাম, সরি ম্যাডাম, আমি বুঝতে পারি না এটা আপনি ছিলেন। ম্যাডাম বলল, তোর কত বড় সাহস, তুই আমার কলেজের মেয়েদেরকে র্যাগিং করিস? এমন বড় সাহস তোরে কে দিয়েছে? প্রথম দিনই ম্যাডামের এমন রাগী চেহারা দেখে একটু ভয় লাগলো। উনি যেভাবে হুঙ্কার দিয়ে কথা বলছেন, ভয়ে তো আমার কলিজায় পানি নাই। আমি মাথা নিচু করে বললাম, সরি ম্যাডাম, আমি ভুল করে ফেলেছি, আমি জানতাম না এটা আপনি ছিলেন, প্লিজ ম্যাডাম মাফ করে দেন। ম্যাডাম বলল, তোরে জন্মের মতো উচিত শিক্ষা দিতে হবে, এখন মাঠের মাঝে গিয়ে কান ধরে এক পা উঁচু হয়ে দাঁড়িয়ে থাকবি। আমি যতক্ষণ পর্যন্ত ক্লাসে না আসবো ততক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকবি। আমি বললাম, প্লিজ ম্যাডাম ক্ষমা করে দেন, আমার ভুল হয়ে গেছে। ম্যাডাম দাঁড়িয়ে জোরে চিৎকার দিয়ে বলল, প্রথম দিন আমাকে রাগাবি না, আমি যেটা করতে বলছি সেটা কর, নইলে তোর বাপ মাকে ডেকে অপমান করব। এখন গিয়ে কান ধর যা, ওনাকে কিছু বললে আরো রেগে যাবে। এজন্য আমি মাথা নিচু করে বের হয়ে গেলাম। বাইরে যেতেই, তো এভরিওয়ান, নিউ গল্প কেমন হয়েছে সবাই একটু কমেন্টে জানাবেন। আর গল্পটি কন্টিনিউ করাতে চাইলে একটু বেশি বেশি লাইক আর একটা করে কমেন্ট করে দিয়েন। ধন্যবাদ।